আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কেমিস্ট্রি সাবজেক্টের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা আফবাউ নীতি নিয়ে আলোচনা করব। তো আমরা আমরা গত ক্লাসে যে ইলেকট্রন বিন্যাসটি দেখেছিলাম সেটা একটু দেখি। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তো এখানে হচ্ছে এটি 1s প্রথম শক্তি স্তর, 2s 2p দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, 4s 4p 4d 4f চতুর্থ শক্তি স্তর। তো আপনীতিতে বলা হয়েছে যে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে তাদের শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রনসমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। তো এখানে আমরা উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় করার জন্য আফবাউ নীতিতে একটি সূত্র বলা আছে, সেটি হচ্ছে n+l। এই সূত্রের মাধ্যমে আমরা কোনটি উচ্চ শক্তি স্তর এবং কোনটি নিম্ন শক্তি স্তর তা আমরা নির্ণয় করতে পারবো। এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এখানে আমরা 1s এর মানটি বের করব। 1s এর মানটি বের করতে গেলে n+l এই সূত্রটি আমরা ফলো করব। আচ্ছা, তো আফবাউ নীতিতে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোর মান দেওয়া আছে, যেমন s এর মান 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান হচ্ছে 3। আমরা গত ক্লাসে শিখেছিলাম ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেখানে হচ্ছে s এর মান ছিল 2, p এর মান ছিল 6, d এর মান ছিল 10 আর f এর মান ছিল 14। এগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা আর এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। আমরা কিন্তু এগুলোর মধ্যে প্যাচ লাগাবো না। তো এখন হচ্ছে 1s এর মান আমরা বের করব n+l এর সূত্র প্রয়োগ করে। তো এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে s হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে s হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো 1 সূত্রের প্লাস আর s এর মান হচ্ছে 0। এই হচ্ছে প্রথম অরবিটালের মান। তারপর হচ্ছে 2s এর সূত্র n+l এর সূত্র প্রয়োগ করে আমরা 2s এর মান বের করব। 2 সূত্রের প্লাস l হচ্ছে 1, l হচ্ছে p এর মান হচ্ছে 1, এই হচ্ছে 3। তারপর হচ্ছে 2 প্লাস p, এখানে 2 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে s হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, s এর মান হচ্ছে 0। এখানে 0 অর্থাৎ 2 + 0 2। তারপর হচ্ছে 2p এর মান বের করব। 2 আর সূত্রের প্লাস আর l এর মান হচ্ছে p এর মান হচ্ছে 1 অর্থাৎ 3। একইভাবে এগুলোর মানও আমরা বের করে নিব। 3 সূত্রের প্লাস s এর মান 0 = 3
3, তারপর হচ্ছে 3p, 3 সূত্রের প্লাস p এর মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 4, তারপর হচ্ছে 3d, 3 সূত্রের প্লাস d এর মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 5, তারপর s সূত্রের s এর মান হচ্ছে 0, এ হচ্ছে 4, 4 সূত্রের প্লাস তারপর p এর মান হচ্ছে 1, এ হচ্ছে 5। এভাবে হচ্ছে আমরা মানগুলো বের করে নিব। তো এখন হচ্ছে যদি আমাদের কোনো কোয়েশ্চেন আসে এরকম যে 1s অরবিটালের মানটা বের করে দেখাও, তাহলে কিন্তু এভাবে আমরা মান আফবাউ নীতিতে এরকমভাবে কিন্তু আমরা মান বের করে দেখাতে পারবো। তো এখন আমি আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাসটি সাজিয়ে নিচ্ছি, মান বসিয়ে নিচ্ছি। 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p। 1s এর মান ছিল 1, 2s এর মান ছিল 2, 2p এর মান ছিল 3, 3s এর মান ছিল 3, 3p এর মান ছিল 4, 3d এর মান ছিল 5, 4s এর মান ছিল 4, 4p এর মান ছিল 5। এভাবে হচ্ছে প্রত্যেকটির মান কিন্তু আমরা এর পরবর্তীতে যে মানগুলো আছে প্রত্যেকটির মান কিন্তু আমরা এভাবে বের করতে পারি। তো এখন হচ্ছে আমরা আফবাউ নীতিতে এর ইলেকট্রন বিন্যাসটি দেখাচ্ছি। যেহেতু আফবাউ নীতিতে বলা আছে যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে। তো এখানে হচ্ছে এগুলোর মান দেওয়া আছে। তো এখন হচ্ছে এই মান অনুসারে আমরা উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরগুলো সাজাবো। 1s গ্রেটার দেন 2s। তারপর হচ্ছে এখানে হচ্ছে এই অরবিটাল আর এই অরবিটালের মান কিন্তু সেম। তো এগুলোকে আমি রেখে দিচ্ছি, এটা আমি দেখাচ্ছি পরে, আগে সাজিয়ে নিচ্ছি। এখানে এই যে 3p আর 4s এর মান কিন্তু সেম, এগুলোকেও রেখে দিচ্ছি। আবার এখানে 3d আর 4p এর মানও কিন্তু সেম, এটাও রেখে দিচ্ছি। হ্যাঁ, তো এখন আমি সাজিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আফবাউ নীতিতে আরেকটি কথা বলা আছে যে দুটি অরবিটালের মান যদি সেম হয় তাহলে দুটি অরবিটালের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটির বড় সেটি হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর যেটির মান হচ্ছে ছোট সেটি হচ্ছে নিম্ন শক্তি স্তর। এখানে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাও হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এখানে 3 হচ্ছে বড়, তার মানে এটি উচ্চ শক্তি স্তর, আর 2p মানে 2 হচ্ছে ছোট, তার মানে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তাহলে আমরা এভাবে সাজিয়ে নিচ্ছি। 2p গ্রেটার দেন 3s গ্রেটার দেন, এখানেও সেম, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এই দুটো। এখানে 4 হচ্ছে বড়, এটা উচ্চ শক্তি স্তর, 3 হচ্ছে ছোট, এটা নিম্ন শক্তি স্তর। তাহলে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তর অনুযায়ী আমি সাজিয়ে দিচ্ছি। এখানেও সেম, 4 বড়, 3 হচ্ছে ছোট, এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর। এইভাবেই হচ্ছে আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস। এই নীতিতেই এইভাবেই আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস সাজাতে হয়। এটা আমরা সবাই মুখস্থ রাখার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিচ্ছি। পটাশিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এই আফবাউ নীতিতে আমি দেখিয়ে দিচ্ছি ইলেকট্রন বিন্যাসটা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s। এভাবে কিন্তু আমরা আফবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস সাজাবো। এখন আমরা হুন্ডের নীতি সম্পর্কে জানব। হুন্ডের নীতিতে বলা হয়েছে কোনো উপস্তরের প্রত্যেকটি অরবিটালের শক্তি সমান, যেমন পি উপস্তরের 3টি অরবিটাল px, py এবং pz সমশক্তি বিশিষ্ট। আচ্ছা, এখানে অর্থাৎ এখানে কিছু উপস্তরের অরবিটাল রয়েছে, যেমন এখানে s, এগুলোর কোনো অরবিটাল নেই, কিন্তু পি উপস্তরের 3টি অরবিটাল রয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি px, py, pz। আবার ডি উপস্তরে রয়েছে 5টি অরবিটাল, সেগুলো হচ্ছে dxy, dyz,
ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এগুলোকে এভাবে লিখতে হবে। টু পি এর 3টে অরবিটাল রয়েছে, 2px 2py 2pz। সেমভাবে 3p এর যেহেতু 3টে অরবিটাল রয়েছে এভাবে লিখতে হবে 3px 3py 3pz। আবার এখানে ডি উপস্তরের 5টি অরবিটাল রয়েছে, এই 5টি অরবিটাল সেগুলোকে এভাবে লিখতে হবে 3d xy 3d yz 3d zx 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 3d z স্কোয়ার। এভাবে হচ্ছে লিখতে হবে। হুন্ডের নীতি অনুযায়ী প্রতিটি অরবিটালের শক্তি সমান, অর্থাৎ এই পি উপশক্তি স্তরের প্রতিটি শক্তি সমান, পি উপশক্তি স্তরের প্রতিটি শক্তি সমান, আবার ডি উপশক্তি স্তরের প্রতিটি শক্তি সমান। শক্তি সমান হওয়াতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ সমানভাবে গ্রহণ করবে, অর্থাৎ ইলেকট্রন সমূহকে সমভাগে ভাগ করে দিতে হবে। আমরা একটি এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 7, এর ইলেকট্রন বিন্যাস করে নিচ্ছি 2p3। উপশক্তি স্তর অনুযায়ী আমরা সাজাবো। এস এর কোনো উপশক্তি স্তর নেই আমরা জানি, আর পি এর যেহেতু এই যে 3টি উপশক্তি স্তর রয়েছে 2px 2py 2pz। এখানে 3টি ইলেকট্রন রয়েছে, যেহেতু হুন্ডের নীতিতে বলা হয়েছে যে ইলেকট্রন সমূহকে সমভাগে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে 3টি ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনগুলোকে এখানে একটি এখানে একটি এভাবে এরা স্থান গ্রহণ করবে, এভাবে ইলেকট্রন গ্রহণ করবে। এখানে যদি 6টি ইলেকট্রন থাকতো তাহলে এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, প্রথমে একটি একটি করে দিয়ে তারপর হাতে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে এভাবে ভাগ করে দিতে হবে, এভাবেই ভাগ করে দিতে হবে, এভাবে ইলেকট্রন গ্রহণ করবে। তারপর হচ্ছে হুন্ডের নীতিতে বলা হয়েছে যে প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে এবং পরবর্তীতে বিপরীতমুখী স্পিন হিসেবে প্রবেশ করে। স্পিন কি? স্পিন হচ্ছে 2টি, সেগুলো হচ্ছে একমুখী স্পিন এবং বিপরীতমুখী স্পিন। প্রথম ইলেকট্রনের জন্য স্পিন একমুখী হয়, অর্থাৎ এরকম হবে, আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য বিপরীতমুখী স্পিন হবে, এরকম হবে। আমি স্পিনগুলোকে আমরা একটু দেখি। এখানে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে তাহলে প্রথম ইলেকট্রনের জন্য একমুখী হিসেবে স্পিন প্রবেশ করবে, তারপর দ্বিতীয় ইলেকট্রনের জন্য বিপরীতমুখী হিসেবে স্পিন প্রবেশ করবে, এভাবেই কিন্তু স্পিনগুলো স্থান গ্রহণ করবে। এখানেও সেম, 2টি ইলেকট্রন যেহেতু রয়েছে একমুখী হিসেবে প্রবেশ করবে, বিপরীতমুখী হিসেবে প্রবেশ করবে। আর এখানে কিন্তু একটি ইলেকট্রন রয়েছে, তার মানে এখানে একটি ইলেকট্রন রয়েছে একমুখী স্পিন হিসেবেই প্রবেশ করবে। এখানে যদি 2টি ইলেকট্রন থাকতো তাহলে বিপরীতমুখী স্পিনটা এখানে স্থান করে নিত। এখানে আমি আরেকটা দেখাচ্ছি, অক্সিজেনেরটা 2s2 2p উপশক্তি স্তরগুলো দিচ্ছি 2pz। আমরা এখানে দুইটি 4টি চলে গেছে ইলেকট্রন, আমাদের হাতে কিন্তু আর 4টি ইলেকট্রন রয়েছে। তো প্রথমে আমরা একটি করে ইলেকট্রন দিব, তারপর বাকি আমাদের হাতে থাকে কিন্তু একটা, তাহলে সেই একটা ইলেকট্রন কোথায় যাবে? এই যে এখান থেকে আবার শুরু হবে, এখানে 2টি হবে, এভাবে ইলেকট্রন বিন্যাস চলতে থাকবে। এখন স্পিন দেখাচ্ছি। স্পিনটা এখানে যেহেতু 2টি ইলেকট্রন সেম, এটার মতো একমুখী স্পিন হিসেবে প্রবেশ করবে, বিপরীতমুখী স্পিন হিসেবে প্রবেশ করবে, এখানেও সেম। তারপর এই যে এখানে 2টি ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে প্রথমে একমুখী স্পিন হিসেবে প্রবেশ করবে,
প্রথম ইলেকট্রনের জন্য আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য বিপরীতমুখী স্পিন। আর এখানে যেহেতু একটি একটি ইলেকট্রন রয়েছে, তার মানে এখানে একটি একটি করেই স্পিন প্রবেশ করবে। এভাবেই হচ্ছে হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে হবে, এটাই হুন্ডের নীতি। আচ্ছা, এখন আমরা শিখব পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি শেখার আগে আমাদের একটি বিষয় ধারণা রাখতে হবে, সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। n প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে l সহকারী কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, s হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন এগুলো আমাদের জানতে হবে। n কি? n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে প্রধান শক্তিস্তরগুলো যে থাকে সেগুলো, যেমন প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর, চতুর্থ শক্তিস্তর। আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনগুলো? s, p, d, s, p, d, f, এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এগুলোর মান কিন্তু আমরা আফবাউ নীতিতে দেখেছি। s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। এখানে আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো দিব। s, p, d, f আমরা এখানে মানগুলো দিব। তারপর হচ্ছে m চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সামঞ্জস্যতা রেখে এই m এর মানটা নির্ধারণ করা হবে। যেমন l এর মান যদি হয় 0, তাহলে m এর মানও হবে 0। l এর মান যদি হয় 1, তাহলে m এর মান হবে 0 ± 1, অথবা -1 0 +1। আবার যদি l এর মান হয় 2, তাহলে m এর মান হবে 0 ± 1 ± 2, অথবা -2 -1 0 +1 +2। এইভাবে l এর সাথে সামঞ্জস্যতা রেখে হচ্ছে m এর মানটা নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে s এর মান। s হচ্ছে ওই যে আমরা হুন্ডের নীতিতে পড়েছি স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা আমরা পরে দেখছি। তো এগুলো আমাদের কেন জানা জরুরি? এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কোনো ইলেকট্রনের অবস্থান কোথায় আছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। আচ্ছা, s এর কিন্তু s এর মানটা আমি স্কিপ করে গেছি। s এর মান হচ্ছে আমরা যে স্পিন আমরা পড়েছি, s এর জন্য একমুখী স্পিনের জন্য মান হচ্ছে +12, আর বিপরীতমুখী স্পিনের মান হচ্ছে একমুখী স্পিনের মান +12, আর বিপরীতমুখী স্পিনের মান হচ্ছে -12। আর m এর মান আমরা l এর অনুসারে লিখব। আচ্ছা, তো যেখানে ছিলাম যে আমরা কোনো ইলেকট্রনের অবস্থান কোথায় আছে সেটা জানার জন্য হচ্ছে আমরা এই কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমাদের জানতে হবে। যেমন এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনটি কোথায় আছে, এটা আমরা কিভাবে বের করব? এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। সেটার অ্যান্সার আমরা কিভাবে করব? এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে ফলো করে আমরা এর মানটা বের করতে পারি। ইলেকট্রন বিন্যাস করে নিচ্ছি 1s2 2s2 2p x 2py 2pz 2 1 1। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
এখানে সর্বশেষ ইলেকট্রন কোনটি সেটা আমরা কিভাবে বুঝবো? অনেকের ধারণা থাকতে পারে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন, এই যে এটা। কিন্তু আমরা কিন্তু হুন্ডের নীতিতে পড়েছি, আমরা প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিব, একটা ইলেকট্রন দিব, তারপর যদি আবার আমাদের কাছে হাতে থাকে তাহলে কিন্তু আমরা আবার একটি ইলেকট্রন এভাবে আমরা দিব। এভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রনকে ভাগ করে দিতে হবে। তো এখানে অনেকেই ভাবতে পারে এটা শেষ ইলেকট্রন, কিন্তু এটা না। আমরা একটা ইলেকট্রন দেওয়ার পর কিন্তু বাকি যে অবশিষ্ট একটা ইলেকট্রন ছিল সেটা কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। তার মানে সর্বশেষ যে ইলেকট্রন সেটা কিন্তু এখানে রয়েছে। এখন আমরা যদি স্পিন করি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে একমুখী প্রথম ইলেকট্রনের জন্য হচ্ছে এই স্পিন, আর দ্বিতীয় ইলেকট্রনের জন্য কিন্তু এই স্পিন। তার মানে হচ্ছে এটাই সর্বশেষ স্পিন, সর্বশেষ ইলেকট্রন যে সেই ইলেকট্রনের স্পিন কিন্তু এটা। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। এখন যদি এটার মান আমরা বের করি, এই সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মানগুলো যদি আমরা বের করি তাহলে আমরা কি দেখব? এন কোন শক্তি স্তরে রয়েছে? এই যে সর্বশেষ ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে, তৃতীয় শক্তি স্তর। এল কোন উপশক্তি স্তরে রয়েছে? পি উপশক্তি স্তরে রয়েছে। এই যে পি উপশক্তি স্তরে রয়েছে। পি উপশক্তি স্তরের মান আমরা এই যে এখানে দেখেছি, পি এর মান হচ্ছে 1, আর এম এর মান আমরা আগেই দেখেছিলাম যে এই যে এল এর মান 1 হলে এম এর মান হবে -1 0 1। এখানে আমরা 1কে এক্স, 0কে ওয়াই এবং -1কে এক্স, 0কে ওয়াই এবং +1কে জেড ধরব। তো এখানে এক্স রয়েছে, আমরা এখানে তার মানে নিব মাইনাস, এর মান হচ্ছে -1। আর স্পিন রয়েছে বিপরীতমুখী স্পিন। বিপরীতমুখী স্পিনের মান আমরা জেনেছি -12। তার মানে স্পিনের এস এর মান হবে -12। এই যে এইভাবে কিন্তু আমরা সর্বশেষ অক্সিজেনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলোর 4টি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু আমরা এভাবে বের করতে পারবো। আমরা আরেকটা করি। আচ্ছা, অক্সিজেনের পঞ্চম ইলেকট্রনের মানটি আমরা বের করি, অথবা 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করি। এখানে পঞ্চম ইলেকট্রন কোনটি? এটা এখানে 2টা, এখানে 2টা, 4টা। তারপরে এখানে প্রথম যে ইলেকট্রনটি দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছিল, প্রথম ইলেকট্রন, সেটিই কিন্তু পঞ্চম ইলেকট্রন, কারণ এখানে 2টি 4টি, আর 5 নম্বর ইলেকট্রনটি এখানে রয়েছে। তাহলে যদি আমরা এখন স্পিন আকারে সাজাই, আমরা স্পিনটিকে পাবো। এটি একমুখী স্পিন না বিপরীতমুখী স্পিন সেটা আমরা দেখতে পারবো। যেহেতু প্রথম ইলেকট্রন তার জন্য একমুখী স্পিন, দ্বিতীয় ইলেকট্রনের জন্য বিপরীতমুখী স্পিন, আর এখানে তো একটি ইলেকট্রন রয়েছে তাই একমুখী স্পিন প্রবেশ করবে। তার মানে আমরা কিন্তু পঞ্চম যে ইলেকট্রনটি খুঁজছি সেই ইলেকট্রনটি হচ্ছে একমুখী স্পিন। তার মানে এই যে এটাই হচ্ছে 5 নম্বর ইলেকট্রনের স্পিন। এখন যদি আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো সাজাই তাহলে এই যে আমরা দেখব এন এর কোন প্রধান শক্তি স্তরে রয়েছে? এই যে দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে। এল কোন উপশক্তি স্তর? পি এর মান হচ্ছে 1, এই যে এখানে। এম এর মান, যেহেতু এখানে এক্স রয়েছে তার মানে এম এর মান হবে -1। আর এস স্পিন, একমুখী স্পিন রয়েছে, একমুখী স্পিনের মান আমরা দেখেছি এখানে +12। এই হচ্ছে অক্সিজেনের 5 নম্বর ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু আমরা বের করেছি। এভাবে কিন্তু আমরা যে কোনো ইলেকট্রনের
মান, 4টি কোয়ান্টাম সংখ্যার মান এভাবে আমরা বের করতে পারবো। তো পলির বর্জনীতিতে কি বলেছে? পলির বর্জনীতিতে বলেছে যে পলির বর্জনীতিতে বলা হয়েছে একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তার মানে এই 4টি কোয়ান্টাম একটি পরমাণুতে দুইটি ইলেকট্রন, একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের মান 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ 3টি ইলেকট্রনের মান সমান হতে পারে, 3টি হতে পারে, কিন্তু 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হবে না। যেমন এখানে দেখেন n এর মান 2, এখানে n এর মান 2, l এর মান 1, এখানে l এর মান 1, m এর মান -1, কিন্তু এখানে স্পিনের মান হচ্ছে s কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -12 আর এখানে হচ্ছে +12। তার মানে কি এখানে অমিল রয়েছে। এটাই পলির বর্জনীতিতে বলা হয়েছে যে যে কোনো মৌলের দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না। অর্থাৎ এখানে যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন থাকবেই। এটাই হচ্ছে পলির বর্জনীতি। তো এখন আমি হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি, বাসায় সবাই হোমওয়ার্কগুলো করবেন আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।